মেষ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কারক গ্রহ। দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি যেটা ধনু রাশি সেটা ভাগ্যের ঘরে পড়ছে, এবং সাধারণ রাশি যেটা মীন রাশি সেটা দ্বাদশ ঘরে পড়ছে। তো এই দুটি ঘরের অধিপতিই হচ্ছে দেবগুরু বৃহস্পতি, মেষ রাশির ক্ষেত্রে কারক গ্রহ, এবং অবস্থান করছে তৃতীয় ঘরে। তো জুন মাসের 11 তারিখে দেবগুরু বৃহস্পতি অস্ত হয়ে গেছিলো, আর জুলাই মাসের 8 তারিখে 2025 অস্ত থেকে এবার উদয় হচ্ছে। তো দেবগুরু বৃহস্পতি হচ্ছে শুভ গ্রহ, তো এবার উদয় হচ্ছে, তাহলে যথেষ্ট তার সেই শুভ্রতা আগের মতন ফিরে চলে আসবে। তো এই অবস্থাতে মেষ রাশির ক্ষেত্রে কী প্রভাব পড়বে, কোন দিক থেকে ভালো লাভবান হতে যাচ্ছে মেষ রাশি, আবার কোন দিক থেকে বিশেষ সাবধানেও থাকতে হবে, এবং কোন দিকে কোন উপাচার করলে আবার এই সময়কাল যথেষ্ট ভালোর দিকে যাবে, এই সমস্ত কিছু তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুকে জানাচ্ছি নমস্কার, এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। এবং মেষ রাশির বর্তমানে সাড়ে সাতি চলছে, সাড়ে সাতির সম্বন্ধে অনেক ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়া হবে। যারা জ্যোতিষীয় সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, আর এটা চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে। মেষ রাশির সাড়ে সাতি শুরু হলো। সাড়ে সাতির শুরুতে দেবগুরু বৃহস্পতির অস্ত হয়ে যাওয়া এবং দেবগুরু বৃহস্পতির আবার উদয় হয়ে যাওয়া, সাড়ে সাতি তো চলছে, শনিও তো আবার এই 13 তারিখে, এই জুলাই মাসের 13 তারিখে বকরি হয়ে যাবে। তো এই যে বকরি হচ্ছে, আর তার পাককালে এই দেবগুরু বৃহস্পতির উদয় অবস্থাতে ফিরে আসা, এটা কিন্তু ভালো সময়ের সংকেত এই মেষ রাশির ক্ষেত্রে। কারণ শনি দ্বারা অবশ্যই বিভিন্ন রকম সমস্যা মেষ রাশিকে ফেস করতে হবে, কারণ শনি হচ্ছে কি কর্মের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি, ব্যয়ের ঘরে যে অবস্থান করছে। তো ছোটাছুটি, ঝাপাঝাপি, দৌড়াদৌড়ি, খরচাপাতি এগুলো কিন্তু হবে। এবার কারো হয়তো বেশি হবে, কারো হয়তো কম হবে, কারণ শনির অবস্থানও সেই জিনিসটা বুঝাচ্ছে। তো শনি যে সময় আবার ওই বক্রি হবে, সে সময় কিন্তু নিজের নক্ষত্রেই বক্রি হচ্ছে। তো গ্রহ যেরকম নিজের নক্ষত্রে বলি হয়ে যায়, আবার গ্রহ যখন নিজের ঘরকে দেখে সেই সময় সেই ঘরের ফলে বৃদ্ধি করে দেয়। তো শনি কিন্তু নিজের নক্ষত্রে বক্রি আছে, তাহলে তার চেষ্টা বলে অবশ্যই বৃদ্ধি পাচ্ছে। তো লাভের ঘর আর কর্মের ঘরের অধিপতি শনি, এ তো অনেক দিক থেকে খরচাপাতি বৃদ্ধি করাবে এই মেষ রাশির। তো শনি যে শুধু খরচাপাতি বৃদ্ধি করাবে সেদিকেও না, অনেক কিছু আবার মেষ রাশিকে বুঝাবেও অনেক দিকে। শনি মানে কি কর্তব্য, শনি মানে কি সেবা। তো এগুলোও কিন্তু জিনিস উঠে আসছে যে কোন দিকে তোমাকে কর্তব্য করতে হবে, কোন দিকে সেবা দিতে হবে, সেবা করতে হবে। তো যাই হোক, শনির এই যে একটা অবস্থান হতে যাচ্ছে, শনির যে একটা নেগেটিভ প্রভাব, আর তার এই প্রাককালেই যে দেবগুরু বৃহস্পতির উদয় অবস্থাতে ফিরে আসা, এটা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে একটা মলমের মতন কাজ করবে। এটা কিন্তু বলতে পারি যে মেষ রাশির যে প্রবলেমগুলো ফেস করতে হতো শনির জন্য, সেই শনির ফেস তো অবশ্যই করতে হবে, 100% ফেস করতে হবে, কিন্তু তার মধ্যে 90%ই কেটে দিবে দেবগুরু বৃহস্পতি। কারণ দেবগুরু বৃহস্পতি যে দৃষ্টিগুলো যে জায়গাতে পড়ছে, সেই জায়গাগুলো কিন্তু খুবই বিভৎস জায়গা, এবং তাতে কিন্তু ফল বৃদ্ধি হবেই এই মেষ রাশির ক্ষেত্রে। অতএব ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই। যে একটা সাড়ে সাতি চলছে, একটা নেগেটিভ প্রভাব, কোনো ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই। শুধু হিসাব করে চলতে হবে, মাথা ঠান্ডা করে চলতে হবে, এবং গ্রহ কি বলতে যাচ্ছে সেটা বুঝতে হবে। অনেক দিক থেকে অনেক সাপোর্ট পাবে গ্রহদের, কিন্তু অবস্থান সেই রকমই হতে যাচ্ছে। যেরকম অবস্থান হচ্ছে সেরকম আবার নক্ষত্রগত অবস্থানও হচ্ছে। কারণ শুক্র ধনসম্পত্তির ঘরে, নিজের ঘরে অবস্থান করছে, মেষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর বাণীর ঘরে। তো এইখানটাতে নিজের ঘরে অবস্থান করছে, এবং শুক্রও কিন্তু ওই যে মুহূর্তে দেবগুরু বৃহস্পতি উদয় হচ্ছে তার আগের দিনই আবার ওই শুক্র নক্ষত্র পরিবর্তন করবে, নিজের বলছি চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্র অবস্থান করবে। রোহিণী নক্ষত্র চন্দ্রমান নক্ষত্র, রোহিণী নক্ষত্রের অধিপতি হচ্ছে ব্রহ্মদেব, আর এই নক্ষত্রে শ্রীকৃষ্ণের আবির্ভাব, আমাদের জ্যোতিষশাস্ত্র মধ্যে আমাদের প্রাণপ্রিয় প্রভুর আবির্ভাব। তো শুক্রের অবস্থানও ভালো। আবার শুক্র এই মাসের শেষে 25 তারিখে শুক্রও কিন্তু রাশি পরিবর্তন করে নেবে। শুক্র রাশি পরিবর্তন করে দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করবে। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির সাথে এখনও সেই পজিশনটা আসেনি, দুই গুরুর জুতি তৈরি হবে, দুই গুরুর দৃষ্টি ভাগ্যের ঘরে পড়বে। খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে আগামী দিনে। এবং বর্তমানে যে দেবগুরু বৃহস্পতি যে অবস্থানে রয়েছে, সেই অবস্থানে আবার সূর্যও অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সাথে মাসের মধ্যভাগ পর্যন্ত। তারপরে সূর্য আবার রাশি পরিবর্তন করবে। তো সূর্য যে মুহূর্তে এখন পর্যন্ত থাকছে দেবগুরু বৃহস্পতির সাথে,
সেটা কিন্তু নক্ষত্র হচ্ছে আবার পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে মা অদিতি, যিনি হচ্ছেন সূর্যদেবের মাতা। আর এই নক্ষত্রের যে চিহ্ন সেটা হচ্ছে ধনুষবাণ। তো রাজার কাঁধে ধনুষবাণ, সূর্যবংশ, শ্রীরামচন্দ্রের কথাই আমাদের সবার মনে পড়ছে এই সময়, যে প্রভু শ্রীরামচন্দ্রের কাঁধেই তো ধনুষবাণ ছিল। যেখান থেকে এই যে ধনুষবাণ, এই যে কাঁধে থাকা, এই জিনিসটাও তো বুঝাচ্ছে একটা ধৈর্যের ব্যাপার বুঝাচ্ছে, একটা শালীনতা জিনিস বুঝাচ্ছে, একাগ্রতা জিনিস বুঝাচ্ছে, ভদ্রতা জিনিসটা বুঝাচ্ছে। তারপরেই তো লক্ষ্যভেদ হবে, না তো লক্ষ্যভেদ চঞ্চলতা স্বভাব নিয়ে অধৈর্য হয়ে তো কোনো সময় লক্ষ্যভেদ হয় না। তো দেবগুরু বৃহস্পতির সাথে যে সূর্যের অবস্থান, সূর্য তো পঞ্চমপতি এই মেষ রাশির ক্ষেত্রে, তো অনেক দিক থেকে উন্নতির যোগ এই সময়কালে থাকছে মেষ রাশির ক্ষেত্রে। দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের এই তৃতীয় ঘরে অবস্থান, সূর্য থেকে আমরা প্রশাসন সত্তা দেখি, আর তৃতীয় ঘর থেকে কাগজপত্র লেনদেন বুঝি, ডকুমেন্টেন্সি, সমাজে লোকেদের সাথে উঠা বসা, ছোট ভাইয়ের সাথে সম্পর্ক, দান করার প্রবৃত্তি, দান করার মানসিকতা, এগুলো কিন্তু এই তৃতীয় ঘর থেকে দেখি। তৃতীয় ঘর হচ্ছে ভাগ্যের ঘরের সপ্তম ঘর, অর্থাৎ ভাগ্যের ঘর হচ্ছে যেমন ঈশ্বরীয় শক্তি গুরুর ঘর, তো শিষ্যের ঘর কিন্তু এই তৃতীয় ঘর, অর্থাৎ এখানটাতে কিন্তু কানেকশন সেই জিনিসটাও বুঝাচ্ছে। তৃতীয় ঘর থেকে এছাড়া বাড়ির আসবাবপত্র এই সমস্ত জিনিসও বুঝায়, সম্পর্ক জিনিসটাও বুঝায়, তবে সম্পর্কের মধ্যে সেই সম্পর্ক বুঝাচ্ছে যেমন জামাইবাবুর সাথে সম্পর্ক, তারপরে শালার সাথে শালির সাথে সম্পর্ক, জামাইবাবু শালির সম্পর্ক, যেটা একটা ফ্যামিলির সম্পর্ক, এই সম্পর্কগুলো উঠে আসে। তৃতীয় ঘর থেকে আবার অসুখ বিসুখের প্রারম্ভ, সেটাও বোঝায় যে কোনো অসুখ বিসুখ জীবনে আসতে যাচ্ছে নাকি, সেই জিনিসও বোঝা হয় এই তৃতীয় ঘর থেকে। তৃতীয় ঘর থেকে গুরুর দীক্ষা জিনিসটাকে বুঝায়, যোগাযোগ জিনিসটাকে বুঝায়, পুরুষার্থ পরাক্রম এই জিনিসটাকে বুঝায়। জীবনে যদি কাউকে সাহায্য করি সেই সাহায্য জিনিসটাও এই তৃতীয় ঘর থেকে বুঝায়। তো তৃতীয় ঘরে যে গ্রহই অবস্থান করুক সেই গ্রহের দৃষ্টি কিন্তু ভাগ্যের ঘরে থাকবে। তো শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে নিজের ঘর মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখবে তার সপ্তম দৃষ্টি দিয়ে, তাহলে শুভ গ্রহের যখন অবস্থান তাহলে ভাগ্যের বৃদ্ধি হবে এই সময়কালে। অর্থাৎ সূর্য তো সরে যাবে এই ঘর থেকে, এরপরে তো আবার শুক্রও ঢুকে যাবে, দুটি শুভ গ্রহই চলে আসছে। তো ভাগ্যের কিন্তু যথেষ্ট সঙ্গ পাবে এই সময়কালে এই মেষ রাশি। দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো পড়বে, পঞ্চম দৃষ্টি পড়বে হচ্ছে রাশির সপ্তম ঘরে, যেটা হচ্ছে তুলা রাশি। তারপরে সপ্তম দৃষ্টি পড়বে হচ্ছে ভাগ্যের ঘর, যেটা হচ্ছে নবম ঘর ধনু রাশি। এবং নবম দৃষ্টি পড়বে হচ্ছে রাশির লাভের ঘর, যেটা হচ্ছে একাদশ ঘর কুম্ভ রাশি। তিনটি ঘরকে যথেষ্ট অ্যাক্টিভ করে দিবে। এবং দেবগুরু বৃহস্পতির যে এই যে তিনটি দৃষ্টি, তার মধ্যে সবথেকে ভালো দৃষ্টি হচ্ছে নবম দৃষ্টি। নবম দৃষ্টি থেকে একটা কৃপা জিনিসটা পাওয়া যায়, গুরুর কৃপা লাভ করা, এই জিনিসটা কিন্তু নবম দৃষ্টি থেকে বুঝায়। তো দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে সেই একদম লাভের ঘরে, আর লাভের ঘরেই কিন্তু রাহু অবস্থান করছে। তো রাহুর উপর কিন্তু যে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে, এবং রাহু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, তাহলে রাহু এবার গুরুর কৃপা লাভ করছে। রাহু তো এবার বাধ্য, এমনি একাদশ ঘরে রাহু যথেষ্ট ভালো ফল দেয়। পাপ গ্রহ একাদশ ঘরে অবস্থান করলে কি হবে, শুভ গ্রহ যদি একাদশ ঘরে অবস্থান করে তো যে ইনকামটা করবে সেটা কিন্তু শুভ্রতার পথে, অর্থাৎ কোনো অন্যায় করার চিন্তা ভাবনা করবে না, যে শর্টকাট পদ্ধতিতে বা কাউকে ঠকিয়ে বা কোনো রকম ভুলভ্রান্তি কাজ করে দিয়ে নিজের ইনকামটাকে গ্রোথ করা, যে ভালো কাজ করেও ইনকাম করা আবার খারাপ কাজ করেও ইনকাম করা, এটা কিন্তু পাপী গ্রহ করে। আর শুভ গ্রহ কী করবে, সবসময় কিন্তু ভালো দিকে ইনকামটা করার চেষ্টা করবে। তো যাই হোক, রাহু এখানটাতে অবস্থান করছে, রাহু পাপী গ্রহ, তো এও কিন্তু বিভিন্ন রকম শর্টকাট পদ্ধতি এবং গুরুর দৃষ্টি যেহেতু পড়ে যাচ্ছে, তো এইখানটাতে কিন্তু রাহু সেই জিনিসটা আশা করছি করতে পারবে না, এই কারণে যে নবম দৃষ্টির উপর দৃষ্টি থাকছে বিশেষ কৃপা এই নবম ঘরে। তো রাহু একাধিক লাভের রাস্তা তৈরি করবে। রাহু কিন্তু পাপী গ্রহ, এর কিছু না কিছু পাপ প্রভাব থাকবে, অতএব সেই ইন্টেনশনটাও তৈরি করবে এই সময়কালে, যে কোনো একটা শর্টকাট পদ্ধতি, কোনো একটা বেআইনি পদ্ধতি, যে নিজের ইনকামকে কীভাবে বৃদ্ধি করা যায়, এটাও কিন্তু এ সময় মেষ রাশিকে কর্ণ করবে। কিন্তু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণভাবে এই মেষ রাশির মাইন্ডটাকে চেঞ্জ করবে। এবং শনি দ্বাদশ ঘরে অবস্থান করছে, শনির যে একটা দুষ্প্রভাব থাকবে সেই দুষ্প্রভাবগুলোকেও যথেষ্ট কাটবে, কারণ শনিরও কিন্তু দৃষ্টি থাকছে ভাগ্যের ঘরে। দ্বাদশ ঘরে শনি অবস্থান করছে এবং শনির যে দশম দৃষ্টি সেটাও কিন্তু ভাগ্যের ঘরে থাকছে, আর দেবগুরু বৃহস্পতিরও শুভ দৃষ্টি এই ভাগ্যের ঘরে থাকছে। অর্থাৎ শনির যে দুষ্প্রভাব সেটাকে কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ কেটে দিবে এই মেষ রাশির ক্ষেত্রে।
বুধ অবস্থান করছে কেন্দ্রে, চতুর্থ ঘরে বুধ থাকছে একদম 70 দিনের জন্য। আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত বুধ থাকবে। বুধও কিন্তু অনেক কিছু বুঝাবে। বুধ কিন্তু যোগাযোগের ঘরের অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতিও চতুর্থ ঘরে অবস্থান করছে। বুধের অবস্থানও যথেষ্ট ভালো হবে। রাজনৈতিক কার্যে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, ব্যবসা বাণিজ্যের কাজের জন্য যথেষ্ট ভালো, রোজগারের ইনকামও বৃদ্ধি করাবে। কারণ বুধের সাথে দেবগুরু বৃহস্পতির এখানটাতে একটা তৎকালীন সম্পর্ক উঠে এসছে। বুধ থাকছে চতুর্থ ঘর, যেটা কর্কট রাশি, দেবগুরু বৃহস্পতির উচ্চ রাশি, এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আবার বুধের সাধারণ রাশিতে। তো এখানটাতে তৎকালীন সম্পর্ক উঠে এসছে, যার জন্য এই সময়কাল আবার যথেষ্ট ভালোই হবে এই মেষ রাশির ক্ষেত্রে। আবার রাশির অধিপতি মঙ্গল, কেতুর জুতি। মঙ্গল তো 30শে জুন নক্ষত্র পরিবর্তন করে নিল, চলে আসলো শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে। অপরদিকে কেতু আবার 20 তারিখে, এই জুলাই মাসের 20 তারিখে আবার কেতুও নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে পূর্বা ফাল্গুনিতে। অতএব নক্ষত্রগত দিক থেকে গ্রহদের যে অবস্থান সেটা কিন্তু যথেষ্ট ভালো। এখন গ্রহ যে নিজের নক্ষত্র, যে নক্ষত্রগুলোতে থাকছে তার পজিশন ভালো। তো শনির পজিশন, শনি নিজের নক্ষত্রে থাকছে, তাহলে শনির জন্য শনির পজিশন ভালো, কিন্তু মেষ রাশির জন্য তো শনির পজিশন ভালো না। তো শনির যে দুষ্প্রভাব সেটা কাটবে কিন্তু এই দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ। কারণ দেবগুরু বৃহস্পতি, শনি বকরি হচ্ছে, তার আগেই কিন্তু দেবগুরু বৃহস্পতি উদয় হয়ে গেল। এবার দেবগুরু বৃহস্পতি উদয় হচ্ছে এই মাসে আদ্রা নক্ষত্রে, আবার পরের মাসে আগস্টের 13 তারিখে দেবগুরু বৃহস্পতি আবার নিজের নক্ষত্রেই চলে আসবে, পুনর্বসু নক্ষত্রে। তো পুনর্বসু নক্ষত্র সম্পর্কে বললাম যে দেবগুরু বৃহস্পতি এর অধিপতি এবং অধিপতি দেবতা অদিতি। তো দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করে নিজের ঘর, ভাগ্যের ঘরকেই দেখবে। এটাই হচ্ছে সবথেকে বড় টার্নিং পয়েন্ট হয়ে যাবে এই মেষ রাশির ক্ষেত্রে, যে যতই শনি অসুবিধা করুক ভাগ্যের সঙ্গ কিন্তু পাবে এই মেষ রাশি, সর্বদিক থেকে ভাগ্যের সঙ্গ পাবে। যে কাজে সংঘর্ষ তৈরি করবে, যে এমন একটা কাজ যে বিদেশ সংক্রান্ত কাজ হয়ে গেল, যে দেশের মাটিতে আর কাজ হচ্ছে না, এই কাজটা বাইরে যেই করতে হবে। তো একটা লোক যখন কোনো ব্যক্তি বাইরে যাবে, তো বাইরে গেলে তো একাধিক চিন্তা, একাধিক দুশ্চিন্তা, এগুলো তো ঘুরবে মাথায়, যে এই কাজটা হবে কি হবে না, পারবো কি পারবো না, বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন রকম কিন্তু বাধাপ্রাপ্ত হবে, তারপরেই কিন্তু কাজটা যে সাকসেস হবে। তো এই ক্ষেত্রে কিন্তু সেই গুরুর যে দৃষ্টি ভাগ্যের ঘরে থাকছে, এই ভাগ্যের ফল কিন্তু ভাগ্য যথেষ্ট সহায়ক হয়ে যাবে। এবং রাহুর উপর যে দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির, এটাতেও কিন্তু যথেষ্ট লাভবান হবে, যে লাভও পাবে। সংঘর্ষ অবশ্যই তৈরি করবে শনি, কিন্তু দেবগুরুর যে দৃষ্টির যে প্রভাব, এই দৃষ্টির প্রভাবে লাভও কিন্তু জীবনে থাকবে এই মেষ রাশির, সেটা যেই কর্মই করুক। তবে শনি বক্রি হচ্ছে, তার প্রাক্কালে যে দেবগুরু বৃহস্পতি উদয় হয়ে যাচ্ছে, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে কোনো রকম পরিবর্তন এই সময়কালে করা উচিত না। কর্মক্ষেত্রে যে কোনো কাজ বিবেক বিবেচনা করেই করা উচিত। শনি কিন্তু এটাও বুঝাচ্ছে, এই দ্বাদশ ঘরে অবস্থান এবং দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘরে অবস্থান। শনি বুঝাচ্ছে কি, যে কোনো কাজ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করে চলতে হবে। দেবগুরু এটা বুঝাচ্ছে যে ডকুমেন্টেন্সি, কাগজপত্রের ঘরে যে কোনো কাজ মুখের কথাতে নয়, যে কোনো কাজ করতে হবে ডকুমেন্টেন্সি, কাগজের হিসাব ভিত্তিতে। শনি বুঝাচ্ছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করো, যেরকম লাভের হিসাব হবে সেরকম ব্যয়েরও হিসাব হবে। দেবগুরু বুঝাচ্ছে যে কোনো কাজ করতে গেলে তোমাকে কাগজপত্র মেনটেন করে করতে হবে। যদি তুমি এই কাজটা না করতে পারো তাহলে তোমাকে তো অসুবিধায় পড়তেই হবে। এছাড়া শনির যে অবস্থান দ্বাদশ ঘরে, খরচাপাতি অবশ্যই হবে, খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি হবে, যার জন্য তোমাকে আগে থেকে বাজেট করে চলতে হবে। তো যাই হোক, মেষ রাশির ক্ষেত্রে দেবগুরু যে বৃহস্পতির এই উদয় অবস্থা সব দিক থেকে ভালো। লেখাপড়া, মিডিয়া, তারপরে সোশ্যাল মিডিয়া, তারপরে বাণী সংক্রান্ত কাজ, সেলসের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজ, উচ্চপদস্থ অফিসার কাজ বা উচ্চপদস্থ কোনো কাজ বা শিক্ষাজনিত কাজ, ট্রেনিং, বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম সম্পর্কিত বিভিন্ন কাজে যারা রোজগারের ইনকাম থেকে আরম্ভ করে প্রতিদিনের ইনকাম থেকে একদম সেই অফিসার র্যাঙ্কে যারা মেষ রাশির রয়েছেন তাদের জন্য দেবগুরু বৃহস্পতির এই অবস্থান যথেষ্ট ভালো অবস্থান। খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান এই মেষ রাশির ক্ষেত্রে। এরপরে দেবগুরু বৃহস্পতি অক্টোবরের 18 তারিখে অতিচারী ভূমিকায় তো থাকছে, রাশি পরিবর্তন করে ফেলবে, চলে আসবে চতুর্থ ঘরে, দিকবলী অবস্থায় থাকবে। তখন আবার এই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যে পড়বে শনির উপরে, তো শনির যে বাধাগুলো তৈরি হচ্ছিল এই মেষ রাশির ক্ষেত্রে, সেই বাধাগুলোকে সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ কেটে দিবে। তো এই সময়কালে মেষ রাশি কোন উপাচার করবে?
প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। যারা গুরুর দীক্ষা নিয়েছেন তারা গুরুর সান্নিধ্যে থাকবেন। মন্দিরে পূজারীদের 5 রকম ফল দক্ষিণা দিয়ে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। পূজারীদের আসন দান করবেন, যে আসনে বসে পূজা করে ঘিয়া রঙের ধুতি দান করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। এবং কোনো ব্রাহ্মণকে এই সময় ঠকাতে যাবেন না, কারণ গুরু কিন্তু সহায়ক এখন এই মেষ রাশির ক্ষেত্রে, চরম সহায়ক। এছাড়া প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। সূর্য হচ্ছে পঞ্চমপতি সূর্য, সূর্যের বলে যথেষ্ট বৃদ্ধি করতে হবে। এবং পিতার আশীর্বাদ নিয়ে যে কোনো কাজ করবেন, পিতারও আশীর্বাদ নেবেন, মাতারও আশীর্বাদ নিয়ে কাজ করবেন। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম এই মেষ রাশি সম্পর্কে। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।